আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে। আমি তাই করেছি। এখন দেখি কে আটকায়। মেঘ মনে মনে আওড়ালো, আমার আবির ভাই আসলে এক মুহূর্তেই সব কিছু ছাড়খাড় করে দিবে। তারপর বুঝবা কে আটকায়। অকস্মাৎ নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে। আবিরের কণ্ঠ কানে বাজতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো। সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে। দু চোখ চিকচিক করছে। আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে। মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার পেছন পেছন হালিমা খান ও আকলিমা খানও ছুটলেন। মেঘের দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে, কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি ফুটেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি আমার অভয়, আপনিই আমার প্রণয়। তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুসঙ্গে ডুবে যেতে চাই। মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে ব্যালকনি থেকে নিচে তাকাতেই চোখে পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে চিৎকার করে বলছে, আর কোনোদিন যদি এই বাসার চৌকাঠ পার করার চেষ্টা করেন তাহলে জীবন নিয়ে ফিরে যেতে পারবেন না। পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে। মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বললেন, সমস্যাটা কি তোমার? আমার কোনো সমস্যা নেই। তুমি বিয়ে করবে না বলে কি এই বাড়ি কারো বিয়ে হবে না? আবির উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, না হবে না। আগামী 6 মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না। আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব 38, লেখিকা সালমা চৌধুরী। আর আমি প্রীতম বলছি। আই এম সরি মেঘ, আই এম রিয়েলি সরি। আবিরের ক্রন্দিত কণ্ঠে বলা কথাটা মেঘের কর্ণকুহরে প্রবেশ মাত্রই মেঘ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মেঘের বুক ধড়ফড় করছে। গাত্র জুড়ে রক্ত সঞ্চালন তীব্র থেকেও তীব্রতর হতে শুরু করেছে। বুকের বাম প্রকোষ্ঠে আবদ্ধ হৃৎপিণ্ডে পৃথক নাভিশ্বাস অনুভূত হচ্ছে। আবির ভাইয়ের সংগুপ্ত প্রণয়ের অনলে বারংবার আহত হওয়া মেয়েটার হৃদয় আজ আবিরের আর্তনাদে সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। ভীতিকর অযাচিত পরিস্থিতি সামলানোর অনুমাত্র সামর্থ্য মেঘের নেই। মেঘ ক্ষুদ্র আলোতে আশ্চর্য নয়নে চেয়ে আছে আবিরের পরিশ্রান্ত দৃষ্টতায়। আবিরের হাতে থাকা মেঘের হাতটা থরথর করে কাঁপছে। ক্ষণিকের ব্যবধানে মেঘের অক্ষিপট ভিজে এসেছে। আবির ভাই সরি বলছেন, কিন্তু কেন? চোখের সামনে ঘটা সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। কাঙ্ক্ষিত ব্যক্তির মুখে অনাকাঙ্ক্ষিত শব্দ অসহন করতে মেঘের নিজের সাথে নিজেকে প্রভূত বিগ্রহ করতে হয়েছে। মনের আস্তিনের টালমাটাল হাল সামলে মেঘ ভয়ার্ত গলায় জানতে চাইল, আপনার কি হয়েছে? কান্নার তোপে আবিরের কপালের পাশের শিরা উপশিরাগুলো তপ করছে। রক্তবর্ণের আঁখি যুগল আরও বেশি রক্তাভ হয়ে গেছে। আবিরের লাগামহীন ক্রন্দনের সমাপ্তির রেশ মাত্র নেই। মেঘের চোখ ছলছল করছে। দু হাত বরফের ন্যায় ঠান্ডা হয়ে যাচ্ছে। বুকের ভেতরের ঘনীভূত নভস্বর সরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ ভেজা কণ্ঠে আবারও প্রশ্ন করল, আবির ভাই, আপনি কাঁদছেন কেন? আবির ঢোক গিলে মুখ তুলে মেঘের অভিমুখে চাইল। আবিরের চোখ মুখের ধরন অত্যন্ত গুরুগম্ভীর। চেহারায় বিন্দুমাত্র লাবণ্য নেই। মেঘের তুষারের মতন ঠান্ডা দু হাত আবির অতর্কিতেই নিজের কালে রাখল। সহসা আবিরের চওড়া দু হাত দিয়ে মেঘের ছোট ছোট হাতকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে। আবিরের গালের কোঁচা কোঁচা দাড়ি, সেই সাথে গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জলের স্পর্শে মেঘের সর্বাঙ্গে শীতল হাওয়া বইছে। প্রণয়ের পূর্ণতা পাওয়ার শানিত আক্ষেপে যে ধ্বংসের খেলায় নেমেছিল, সেই ধ্বংসলীলা প্রতিনিয়ত বধ করছে মেঘের নিষ্কলুক হৃদয়কে। মনের গহীনে 1 বছরের আত্মগোপনে মন্থর গতিতে বেড়ে ওঠা অভিমানের ভাবগুলো আজ আবিরের নিগূঢ় সংস্পর্শে অনুযোগে রূপ নিতে উঠে পড়ে লেগেছে। নিদারুণ ভীতিপ্রদ পরিস্থিতিতে মেঘ হতবিহ্বল হয়ে আছে। লুকোচুরি প্রেমগুলো মনের অন্তরালে নিথর হয়ে গেছে। আবিরের নীরের দৃষ্টিতে উদ্বেগ স্পষ্ট। আবির আস্তে করে গলা খাঁকারি দিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, অপ্রসন্নতায় ঘেরা জনপদে আমি না চাইতেও বিশল্যীকরণীর কবলে পড়ে গেছি। পুঁথিগত শব্দে তোকে বোঝাতে আজ আমি অক্ষম। প্রয়োজনে সমস্ত বিপর্যয় নীরবতার সাথে সয়ে যাব, তবুও ব্যর্থতা সইতে পারবো না। মেঘ শান্ত স্বরে নির্দ্বিধায় বলল, আপনাকে ব্যর্থতা সইতে হবে না। আমি সব সময় দোয়া করি যেন আপনি সব কিছুতে সফল হতে পারেন। আমার বিশ্বাস আপনি সফল হবেন ইনশাল্লাহ। এবার অন্তত থামুন প্লিজ। আবির ভেজা চোখেই মুচকি হেসে বলল, তবে যে কাউকে অনেক বেশি সহিষ্ণু হতে হবে। মেঘ উদ্বেলীন কণ্ঠে জানালো, কারো সহিষ্ণুতায় যদি আপনার সাফল্য অর্জিত হয় তবে সে অমেয় সহিষ্ণু হবে। আবির মেঘের হাতের উপর থেকে নিজের হাত সরিয়ে মলিন হেসে ঠান্ডা কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাতে যান এখন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আর আপনি? একটু পর যাব। মেঘ নিজের ওড়নার এক পাশ টেনে আলতোভাবে আবিরের চোখ মুখ ধুয়ে দিচ্ছে।
আবির চোখ বন্ধ করে মেঘের স্নিগ্ধতা অনুভব করছে। এতক্ষণ কান্নার কারণে বুঝতে না পারলেও এখন মেঘের গায়ের গন্ধে আবির মত্ত হয়ে যাচ্ছে। মায়াবতীকে ছুঁতে চাওয়ার উন্মাদনা আঁকড়ে ধরেছে আবিরকে। হৃদয়ের ক্ষত প্রতিহত করার ক্ষমতা আবিরের থাকলেও মেঘের প্রতি অগাধ অনুরক্তি লুকিয়ে রাখার সামর্থ্য আবিরের নেই। মেঘের অনাবশ্যক যত্নে আবিরের বুকে অদ্ভুত শিহরণ জাগছে। আবিরের মনে মেঘকে নিয়ে সর্বদাই সংশয় কাজ করে। মেঘ যেদিন আবিরের চোখে চোখ রেখে আবিরের অনুভূতি জানতে চাইবে, সেদিনই আবিরের সব কিছু ছাড়খাড় হয়ে যাবে। কারণ ওই চোখে চোখ রেখে আবির কখনো মিথ্যে কথা বলতে পারবে না। অন্যদিকে নিজেকে নিজে কথা দিয়েছে, মেঘকে প্রতিশ্রুতি দেবে না। বউ করে নিজের অঢেল ভালোবাসার সমক্ষ প্রমাণ দেবে। মেঘের কান্না চিরতরে মুছে দেওয়ার প্রতীক্ষা করেছে। সেসব কিছু ভেবেই বারংবার আহত হয় আবির। মেঘকে সম্পূর্ণ নিজের করে নিতে পারছে না। পরিবার নামক বেড়াচালে বাঁধা পড়ে আছে। এদিকে মেঘের কান্না কমার বিপরীতে দিনকে দিন বেড়েই চলেছে। আবির প্রতিনিয়ত নিজেকে দায়ী করছে, আর অন্তরের উত্তাপে নিজেই ঝলসে যাচ্ছে। মেঘ আবিরের চোখ মুখ মুছে শীতল কণ্ঠে বলল, আমাকে রুম পর্যন্ত দিয়ে আসুন। আবির ভ্রু কুঁচকে ক্ষীণ স্বরে বলল, আসছিলেন কিভাবে? মেঘ চট করে হেসে ফেলল, যেভাবেই আসি না কেন, তাতে আপনার কি? এখন আমাকে দিয়ে আসবেন, চলুন। আবির আর চোখে মেঘের পানে তাকালো। ক্ষুদ্র আলোতেও মেয়েটার ক্রোধিত মুখশ্রী চলচল করছে। আবির মৃদু হাসল। আবিরের হাসি দেখে মেঘ হতাশ হয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বিড়বিড় করে বলল, ওই যে দেখুন, দরজায় দাঁড়িয়ে তানারা আমাকে দেখে কেমন করে হাসছে। মেঘের আজগুবি কথা শুনে আবির না হেসে থাকতে পারল না। অকস্মাৎ জোরে শব্দ করে হাসতে শুরু করেছে। আবিরের মুখে হাসি ফোটাতে পেরেছে বলে মেঘ আহ্লাদে গলে যাচ্ছে। আবিরের হাস্যোজ্জ্বল চেহারায় অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে আওড়ালো, আপনি যতবার নিরাশ হবেন, আমি ঠিক ততবার আপনার মনে আশার আলো জ্বালব। আমৃত্যু আপনার পাশে হিতৈষীর ছায়া হয়ে থাকব। আবেগে আপ্লুত মেঘের রঙিন ধৃষ্টতার অন্ধকার মুহূর্তেই সরে গেছে। রং বেরঙের স্বপ্নে সেজে উঠেছে মনের আঙিনা। আবিরের নজর মেঘের দিকে পড়তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রু নাচালো। মেঘ লজ্জায় চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, আপনার হৃদয়ে অনুভূতি সমাপ্তির পূর্বেই নবরূপে সৃজন করব তৃপ্তির নিকেতন। আবির বসা থেকে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, ম্যাম, চলুন। আবির হাঁটছে, মেঘও আবিরের পিছু পিছু হাঁটছে। কিছুটা আলোকিত ছাদ পেরিয়ে দরজার কাছে আসতেই মেঘ চোখে অন্ধকার দেখছে। হঠাৎ মনে পড়ে গেল, সত্যি সত্যি যদি তানারা এখানে থাকে। মেঘ ভয়ে আবিরের শার্ট খামচে ধরেছে। মেঘের অধীরতা বুঝতে পেরে আবির একটু থেমে মেঘের পিঠ পেরিয়ে অন্য পাশের কাঁধে আলতোভাবে হাত রেখেছে। অকস্মাৎ মেঘ চিৎকার দিয়ে উঠেছে, আ করে, মানে মেয়েরা যেমন করে, তো ওরকম একটা করেছে, ওটা আমি করলাম না। আবির তড়িৎ বেগে মেঘের মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, আরে পাগল, আমি ধরেছি, তানারা ধরেনি। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, আপনি এভাবে ধরেছেন কেন? আমি ভয় পেয়ে গেছি, বলে ধরবেন না। আবির নাক মুখ কুঁচকে চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে ছুঁতে গেলে অনুমতি নিতে হবে। মেঘ মন মরা হয়ে বলল, অন্ধকারে ভয় লাগে। আবির কিছুটা সরে গিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর কাছে ফোন আছে না? ফ্ল্যাশ জ্বালা। নো নিড। কেন? মেঘ দুহাতে আবিরের বাহু চেপে ধরে বলল, আপনিই আছেন। আবির নিঃশব্দে হেসে সিঁড়ি দিয়ে নামছে। মেঘের রুমের সামনে আসতেই মেঘ শান্ত স্বরে বলল, আপনি কিন্তু এখন আর ছাদে যাবেন না। কেন? আপনি রুমে না থাকলে আমার ভয় লাগে। আবির কপাল কুটিয়ে বলল, আমার রুমে আমি থাকার সাথে আপনার ভয় পাওয়া না পাওয়ার কি সম্পর্ক? মেঘ সাফাই দেওয়ার স্বরে বিড়বিড় করে বলল, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশের রুমের মানুষ থাকা আবশ্যক। আপনার রুম ফাঁকা থাকলে তারা আমাকে ভয় দেখানোর সুযোগ পেয়ে যাবে। আবির নিঃশব্দে হেসে বলল, এত বছর আমার রুম ফাঁকা ছিল, তখন মনকে কিভাবে সান্ত্বনা দিতেন? মেঘ একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, আপনি এত কথা বলেন কেন? ছাদে যেতে বারণ করেছি মানে যাবেন না। কথাটা বলেই মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভ্রু কুঁচকে দু আঙুলে মেঘের নাকে আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, সরাসরি নিষেধাজ্ঞা দিলেই হয়, মিথ্যে অজুহাত দেখানোর কী প্রয়োজন? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমান আপনি, আমিও ঘুমাতে যাচ্ছি। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। সময় চলছে নিজস্ব গতিতে। আরও একটা ঈদ কেটে গেছে। মোজাম্মেল খানের কথা মতো এবার সব দায়িত্ব আবির আর তানভীর একাই সামলিয়েছে। গত ঈদে মেঘ শুধু আবির তানভীরকে পাঞ্জাবি দিলেও এই ঈদে সবার জন্য পাঞ্জাবি ডিজাইন করেছে। আর পাঞ্জাবিগুলো মোজাম্মেল খান নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসছিলেন।
মেঘের পরীক্ষার জন্য আপাতত বিয়ের ব্যাপারে মোজাম্মেল খান কোনো কথাবার্তা বলছেন না। তাই আবির আর তানভীর দুজনেই বেশ নিশ্চিন্ত। বাসার সবাই নিজেদের মতো বেশ শান্তিতে আছে। ইকবাল খান মাঝে মাঝেই আবিরের রুমে গিয়ে আবিরকে আলাদাভাবে বুঝিয়ে আসেন। আবিরের সাথে মেঘের সম্পর্ক আগের থেকে বেশ ভালো হয়েছে। দুজনের মধ্যে ছোটোখাটো খুনসুটি সর্বক্ষণই লেগে থাকে। একে অপরকে ভালোবাসে, দুজন দুজনের ভালোবাসা উপলব্ধি করতে পারে। তবুও মুখ ফুটে কেউ কাউকে ভালোবাসি বলতে পারে না। আবির যেমন নিজের গণ্ডিতে বাঁধা, তেমনি মেঘও নিজের গণ্ডিতে বন্দী হয়ে আছে। মিনহাজের ঘটনার পরপর মনে মনে প্রতিজ্ঞা করেছিল, যতদিন পর্যন্ত আবিরের প্রণয়ের প্রমাণ পাবে না, ততদিন পর্যন্ত মেঘ আবিরকে কিছুই বলবে না। ধীরে ধীরে মিনহাজদের সাথেও মেঘের সম্পর্ক কিছু উন্নত হয়েছে। তানভীর নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, তবে সময় পেলে আবিরের গাড়ি নিয়ে ভাই বোনদের সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করে। ফুফিদের বাসার সাথেও যোগাযোগ ভালো হয়েছে। 15 দিন কিংবা মাসে একবার হলেও যাতায়াত হয়। সবার সম্পর্ক ভালো থাকলেও মিম আর আরিফের সম্পর্ক এখনও টম অ্যান্ড জেরির মতো। মেঘ একটুর জন্য চোখের আড়াল হলেই মিম কোনো এক অঘটন ঘটিয়ে ফেলে। আরিফ প্রথম প্রথম আম্মুর কথা ভেবে মিমের দুষ্টামি সহ্য করলেও এখন আর করে না। সুযোগে দুটার পিছনে লাগে। আজ সকাল থেকেই শিমুল আর সোহাগ তানভীরকে কল দিচ্ছে। অনেক দিন যাবৎ বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, তাই তানভীর বিকেলের দিকে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছে। শিমুল আর সোহাগ দুজনেই আগে থেকে উপস্থিত। একসঙ্গে ঘোরাঘুরি করে আড্ডা দিচ্ছিল আর চা খাচ্ছিল। তানভীর চায়ে চুমুক দিয়ে রাস্তার দিকে তাকাতেই সহসা ভ্রু কুঁচকাল। বন্যা কিছু জিনিসপত্র নিয়ে একা একা হনহন করে যাচ্ছে। তানভীর চায়ের কাপ রেখে তড়িঘড়ি করে উঠে বলল, তোরা বস, আমি আসতেছি। সোহাগ ধীর কণ্ঠে শোধালো, কোথায় যাচ্ছিস? তানভীর মেকি স্বরে জবাব দিল, প্রেম করতে। তানভীর যেতে যেতে বন্যা অনেকটাই সামনে চলে গেছে। তানভীর পেছন থেকে ডাকল, বন্যা। আচমকা পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে বন্যা ফিরে তাকালো। তানভীরকে দেখে কিছুটা স্বস্তি পেল। স্বাভাবিক কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গিয়েছিলে? একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, আর কিছু কেনাকাটা করেছি। তানভীর হাত বাড়িয়ে বলল, ব্যাগটা আমাকে দাও, আমি এগিয়ে দিয়ে আসছি। বন্যা তড়িৎ বেগে বলল, না, আমি নিতে পারবো। বিশ্বাস রাখতে পারো, তোমার ব্যাগ নিয়ে পালাবো না আমি। বন্যা ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি আপনি পালাবেন? তাহলে ব্যাগটা দাও। ব্যাগ নিতে গিয়ে বন্যার হাতে তানভীরের হাত লাগতেই বন্যা তৎক্ষণাৎ ব্যাগ ছেড়ে হাত সরিয়ে ফেলেছে। তানভীরের তপ্ত স্পর্শ অনুভব হতেই বন্যার বুক কেঁপে উঠছে। তানভীর ব্যাগ ধরে বিস্ময় সমেত তাকিয়ে প্রশ্ন করল, কোনো সমস্যা? না। তানভীরকে কে বোঝাবে? বন্যার কাছে তানভীর মানুষটাই সমস্যা। বন্যা যতটা সম্ভব তানভীরের থেকে নিজেকে গুটিয়ে রাখে, তবুও ততটা পারে না। কোনো না কোনোভাবে মানুষের সাথে দেখা হয়েই যায়। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি এখানে কেন আসছিলেন? বন্ধুরা দেখা করার জন্য বারবার কল দিচ্ছিল, তাই আসছি। এখানে চলে আসছেন যে বন্ধুরা খুঁজবে না? আমাকে ব্যাগটা দিয়ে বন্ধুদের কাছে যান, আমি নিতে পারবো। এত কথা বলো কেন তুমি? আমি সাথে যাচ্ছি, এটা ভালো লাগছে না? তানভীর ধমকে বন্যা কিছুটা কেঁপে উঠল। তানভীর সহসা কৌতুক স্বরে বলল, আরে মজা করছিলাম, চলো তোমাকে 1 কাপ চা খাইয়ে রিকশায় উঠিয়ে দিচ্ছি। বন্যা নাক মুচকে বলল, চা খাবো না ধন্যবাদ। তানভীর শব্দ করে হেসে বলল, আমি তো জানতাম তোমার চা খুব পছন্দ, এখন আমি বলছি বলে খাবে না? বন্যা কিছুটা উদ্বেল কণ্ঠে শোধালো, আপনাকে কে বলেছে? মেঘ? সেটা তুমি জেনে কি করবা? খাবে কি না বলো। বন্যা আস্তে করে বলল, ঠিক আছে। অনেকটা সামনে এগিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকানে দুজনেই চা খেতে দাঁড়িয়েছে। আশপাশে তেমন মানুষজন নেই। চায়ের দোকানে 4-5 জন লোক চা খাচ্ছে, যার মধ্যে দুজন সিগারেট টানছে। বন্যা গোল গোল চোখে সেই লোকদের দিকে তাকিয়ে আছে। তাদের হাবভাব দেখে বন্যার ভ্রু যুগল আরও কুঁচকে আসে। তানভীর সে দৃশ্য দেখে বলল, তুমি বরং এ পাশে দাঁড়াও, তাহলে ধোঁয়া আসবে না। বন্যা অতর্কিতে তানভীরের পানে তাকালো। কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। তানভীর তপ্ত স্বরে বলল, কিছু বলবে? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। তানভীর পুনরায় প্রশ্ন করল, তুমি কি কোনো কারণে আপসেট? বন্যা চোখ তুলে তাকালো, তবে কিছু বলল না। বন্যা রাস্তার দিকে মুখ করে দাঁড়ানো, আর তানভীর রাস্তার পাশে দাঁড়ানো। এদিকে সচরাচর গাড়ি চলাচল করে না। হঠাৎ 2-1টা গাড়ি আসে। বন্যার সঙ্গে সরাসরি চোখাচোখি হতেই তানভীর বন্যার মাদকের ন্যায় চোখের গহীনে ডুবে গেছে। আশপাশ ভুলে নীরের দৃষ্টিতে বন্যাকে দেখছে। আচমকা বন্যা এগিয়ে এসে তানভীরের পেট বরাবর ষাঁট আঁকড়ে ধরে শক্ত করে টান দিতেই তানভীর বেসামাল হয়ে বন্যার সঙ্গে ধাক্কা খেল। তানভীরের ঘোর কাটতেই খেয়াল করলো একটা পিক আপ নিয়ন্ত্রণহীন হয়ে তানভীরের পাশ কেটে স্পিডে চলে গেছে। তানভীর সঙ্গে সঙ্গে আশেপাশে দেখল
এদিকে বন্যার দু হাত এখনও তানভীরের পেটে। তানভীর স্বাভাবিক হলো। বন্যার স্পর্শ অনুভব করা মাত্রই তানভীরের সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। নিজেকে সামলে তানভীর সঙ্গে সঙ্গে সরে দাঁড়িয়েছে। বন্যা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনাকে এতবার ডাকলাম, কথা কানে যায়নি? তানভীর বন্যার ক্রোধিত চোখ মুখ দেখে মৃদু হাসল। তানভীরের মস্তিষ্ক এখনও বন্যার স্পর্শ অনুভবে মেতে আছে। কি হয়েছে বা কি হতে যাচ্ছিল এসবে তানভীরের বিশেষ মনোযোগ নেই। তানভীরের ঠোঁটে হাসি দেখে বন্যার মেজাজ আরও বেশি খারাপ হলো। রাগে কটমট করে বলল, আপনি হাসতেছেন? এখন যদি গাড়িটা আপনার উপর দিয়ে যেত তখন কি হতো? তানভীর মৃদু স্বরে বলল, জানি না। বন্যা ফের বলে উঠল, রাস্তাঘাটে এভাবেই চলাফেরা করেন? তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কীভাবে চলাফেরা করি? অসাবধানতায়। ও। বন্যা ফোঁস করে উঠল, ও কি? আপনার কিছু একটা হয়ে গেলে বাসার অবস্থা কী হতো একবার ভেবেছেন? তানভীর কপাল কুঁচকে বলল, কী হতো? তানভীরের দুষ্টামি বুঝতে পেরে বন্যা রাগে আরও বেশি ফুঁসছে। রাগের কারণে বন্যার ঠোঁট দুটো স্বাভাবিকের তুলনায় বেশ সরু হয়ে গেছে। গোলাপি লিপস্টিকে সরু ওষ্ঠোদ্বয়ে তানভীরের নজর স্থির হয়ে আছে। বন্যা রাগে একের পর এক কথা বলছে। তানভীর অবাক লোচনে শুধু ঠোঁটেই চেয়ে আছে। বন্যা অকস্মাৎ বলে উঠল, আমি এখনই মেঘকে কল দিয়ে সব বলবো। মেঘের নাম শুনে তানভীর এবার টনক নড়ে উঠল। তৎক্ষণাৎ বলল, প্লিজ বনুকে কিছু বলো না। বন্যা ভারী কণ্ঠে বলল, আপনি কতটা কেয়ারলেস এটা ওর জানা দরকার। আমি এখনই কল দিচ্ছি। বন্যা মেঘকে কল দেওয়ার জন্য নাম্বার বের করতে লাগলো। তানভীর বন্যার হাত থেকে ফোন নিয়ে নিজের পকেটে রেখে গম্ভীর কণ্ঠে বলল, আর যাই করো সমস্যা নেই, কিন্তু বনুকে আজকের ঘটনা বলো না প্লিজ। কেন? তানভীর মনে মনে বিড়বিড় করল, ভাইয়া যদি জানতে পারে আমার জন্য বনু কান্না করছে তাহলে সবার রাগ আমার একার উপর ঝাড়বে। ওমা আমি নাই। তানভীর ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, বনুকে বললে বাসার সবাই জেনে যাবে। বনু কান্নাকাটি করে নাজেহাল অবস্থা করে ফেলবে। বাসার মানুষের বকাও খেতে হবে। বন্যা চাপা স্বরে বলল, মেঘকে খুব ভালোবাসেন তাই না? তানভীর কপাল কুঁচকে মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ, খুব ভালোবাসি। তানভীর মনে মনে আওড়ালো, বনুর বেস্ট ফ্রেন্ডকেও খুব ভালোবাসি। বন্যা ধীর কণ্ঠে বলল, মেঘও আপনাকে অনেক ভালোবাসে। ওর জন্য আর বাসার সবার জন্য হলেও একটু সাবধানে চলাফেরা করবেন। আপনার একটু উদাসীনতায় পুরো পরিবারকে কাঁদতে হবে। তাই প্লিজ সাবধানে চলাফেরা করবেন। তানভীর নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ইনশাল্লাহ চেষ্টা করব। চায়ের দোকানের মামা কোথায় চলে গেছিলেন? এতক্ষণে কোথা থেকে এসেই জিজ্ঞেস করলো, মামা, আপনাদের কি চা দিব? তানভীর উচ্চস্বরে বলল, একটা আদা চা আর একটা লেবু চা। লেবু চাতে একটু চিনি বেশি দেবেন। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমি লেবু চা খাই আর চিনি বেশি খাই? তানভীর আর চোখে আকাশের পানে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল, ঠিকই তো, আমি কিভাবে জানি? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা আমি আপনাকে করেছি। তানভীর মেকি স্বরে বলল, উত্তর ভাবতে সময় দেবে তো নাকি? বন্যা তানভীরের হাবভাব দেখে প্রখর তপ্ত স্বরে বলল, থাক, আর উত্তর দিতে হবে না। বাঁচা গেল। বন্যা সূক্ষ্ম নেতে তাকালো। ততক্ষণে তানভীর চা আনতে চলে গেছে। চা খেতে খেতে বন্যা বেশ কয়েকবার তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর সেটা বুঝতে পেরে আগে থেকেই সাবধান হয়ে গেছে। চা খাওয়া শেষে চায়ের বিল দিয়ে কিছুটা সামনে গিয়ে বন্যাকে একটা রিকশায় উঠিয়ে দিল। যাওয়ার আগে পকেট থেকে বন্যার ফোনটা বের করে দিতে দিতে আবারও বলল, প্লিজ বনুকে কিছু বলো না। তানভীর আবারও সোহাগদের কাছে গেল। খান বাড়িতে আজ মেঘ আর মিম হই হুল্লোড়ে মেতেছে। গতকালই মেঘদের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। প্র্যাকটিক্যাল এখনও বাকি, তবে প্র্যাকটিক্যাল নিয়ে মেঘের তেমন কোনো টেনশন নাই। কারণ তামিম আর মিনহাজ দুজনে মেঘ আর বন্যার প্র্যাকটিক্যালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। যদিও দায়িত্বটা আবিরের থেকে মাপ পাওয়ার জন্যই নিয়েছে। মেঘ বন্যা সেসব কিছু জানে না। পরীক্ষা শেষ হওয়ার খুশিতে মেঘ আজ রাতের বেলা বাসার মানুষদের রান্না করে খাওয়াবে। রান্না ভালো হলে পরবর্তীতে অন্য একদিন ফুফফিদেরও দাওয়াত দিবে। বিকেলের দিকে মেঘ আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মোলায়েম কণ্ঠে বলল, বলুন। মেঘ ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে সবসময় আপনি বলে সম্বোধন করেন কেন? ভালো লাগে তাই। মেঘ চাপা স্বরে বলল, সেসব বাদ দিন, রাতে কি খাবেন বলুন। মেঘের কথা শুনে আবির নিঃশব্দে হেসে রাকিবের দিকে তাকালো। রাকিব আস্তে করে বলল, কি হয়েছে? আবির ফোনটা একটু দূরে সরিয়ে বিড়বিড় করে বলল, নিজেকে আজ বিবাহিত মনে হচ্ছে। পুনরায় ফোন কানে ধরে বলল, যা রান্না হবে তাই খাবো। মেঘ কপট রাগ দেখিয়ে বলল, আপনি যা বলবেন তাই করব। আপনি রান্না করবেন? জি স্যার। আবির ভারী কণ্ঠে বলল, রান্না করার কোনো প্রয়োজন নেই।
আমি বাসা আসার সময় সবার জন্য খাবার নিয়ে আসবো, আপনি সবাইকে দিয়ে দিন। মেঘ রাগ ইশারা বলল, না, আমি রান্না করব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, শরীরে যদি আবার তেল পড়ে? মেঘ অদম্য কণ্ঠে বলে উঠল, কিছু হবে না, আপনি শুধু বলুন কি খাবেন। পোলাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতেই রাখি বলল, আমি একটা বিষয় সবসময় খেয়াল করি, তুই মেঘকে রান্না করতে দিতেই চাস না। সমস্যা কি তোর? তোর বউ কালো হয়ে যাবে এই ভয়ে রান্নাঘরে ঢুকতে দেস না? আবির গুরুভার কণ্ঠে বলল, ও আমার মানে সম্পূর্ণ আমার। ফর্সা হলেও আমার, কালো হলেও আমারই থাকবে। ও সবেতেই আমার। কিন্তু সমস্যা হচ্ছে বাসার মানুষ। বিয়ে দেওয়ার ভয়ে আমি আগে থেকেই ওকে রান্না করতে দিতাম না। অথচ চাচ্চু সেই বিয়ে দিতেই উঠে পড়ে লেগেছে। এখন একটু শান্ত আছে ঠিকই, তবে যদি একবার রান্নাবান্না শিখে ফেলে তাহলে আর ওনাকে আটকানো যাবে না। রাকিব ঠাট্টার স্বরে বলল, ভালোই হবে, মেঘের বিয়েতে আবির দিওয়ানা, বাবুর বাবা হতে গিয়ে হয়ে যাবে মামা। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, নিজের মুখটা বন্ধ রাখ শালা, নয়তো তোর মাথা ফাটিয়ে আমি চলে যাব থানা। রাকিব মৃদু স্বরে বলল, আমি কি তোর শালা? তুই শালা না হলেও তোর কর্মকাণ্ড শালার মতোই। ভুলে যদি উল্টোপাল্টা কথা বলবি তাহলে তোর খবর আছে। রাকিব হাসতে হাসতে বলল, আমি ভাবছি মেঘের বিয়েতে। আবির কপাল কুঁচকে রক্তাভ চোখে তাকাতেই রাকিব থতমত খেয়ে বলল, তোর আর মেঘের কথাই বলছি আমি। কিছু বলতে হবে না, আমি বাসায় চলে যাচ্ছি, তুই সামলে নিস। আচ্ছা। আবির মাগরিবের নামাজের কিছুক্ষণ পর বাসায় আসছে। রান্নাঘরে মেঘ আর মেম রান্না করছে। বাড়ির 3 কর্ত্রী সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। আবির বাসায় ঢুকে এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকাল। কিছু বলতে গিয়েও বলল না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে আসছে। আবিরকে দেখেই মালিহা খান বললেন, কিরে আবির, কফি করে দিব? না, তোমরা গল্প করো, আমি করছি। না, তোমরা গল্প করো, আমি করছি। তুই রান্নাঘরে যাবি? আবির গম্ভীর কণ্ঠে বলল, কেন, রান্নাঘরে যাওয়া কি বারণ? আমাদের জন্য বারণ। মেঘ ফোন নিয়ে রান্না করতে গেছে, আমাদের আশেপাশে ভিড়তেও নিষেধ করেছে। দেখ তোকে অনুমতি দেয় কি না। আবির রান্নাঘরের কাছে যেতেই মেঘ চেঁচিয়ে উঠল, আপনি রান্নাঘরে আসবেন না। কেন? আপনার কি লাগবে বলুন, আজ রান্নাঘরের দায়িত্ব আমার। আবির উষ্ণ স্বরে বলল, আর তোকে দেখে রাখার দায়িত্ব আমার। আবিরের কথা শুনে মেঘের থেকেও বেশি মিম লজ্জা পেয়েছে। দুজন প্রেমিক প্রেমিকার মাঝে তৃতীয় পক্ষ হিসেবে থাকতে চায় না সে, তাই মাথা নিচু করে চুপচাপ পেরিয়ে যাচ্ছে। আবির রাগী স্বরে বলল, তুই কোথায় যাচ্ছিস? মিম আস্তে করে বলল, ফ্রেশ নিয়ে আসতেছি। আবির গ্যাসে গরম পানি বসিয়ে মেঘের রান্নাগুলো চেক করছে। পোলাও, ডিম ভুনা ছাড়াও আরও 2-3টে আইটেম অলরেডি করে ফেলেছে। রান্নাঘরের একপাশে রান্নার ভিডিও চলছে। আবির সবগুলো একটু একটু করে টেস্ট করছে, আদৌ খাওয়ার যোগ্য হয়েছে কিনা বোঝার জন্য। মেঘকে রান্না করতে দিতে চায় না ঠিকই, কিন্তু রান্না করার পর সেই রান্না কেউ মুখে তুলতে না পারলে এটাও আবিরের জন্য অপমানজনক বিষয়। সবগুলো চেক করে আবির টুকটাক বলে দিচ্ছে। পরিশেষে পোলাও মুখে দিয়ে আবির হয়ে গেছে। মেঘ ও আহাম্মকের মতো আবিরকে দেখছে। আবির কোনো রকমে গিলে ধীর কণ্ঠে শুধালো, লবণ দিসনি? না। কেন? রেসিপিতে লবণ দেয়নি তারা? দিয়েছিল। তাহলে তুই দিসনি কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, ভাতে কেউ লবণ দেয়? মেঘের কথা শুনে আবির বেকুব বনে গেল। এমন সময় আলেমত খান আর মোজাম্মেল খান বাসায় আসছেন। আবির তাড়াতাড়ি কফি করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে মালিয়া খানকে ইশরায় রান্নাঘরে যেতে বলল। মালিয়া খান গেলেও মেঘের জেদের কারণে তিনি বিশেষ কোনো সাহায্য করতে পারেননি। ঘণ্টাখানেক পর সবাই খাবার টেবিলে বসেছে। মেঘ আজ নিজের হাতে সবাইকে খেতে দিচ্ছে। মালিয়া খান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছেন কোনটাতে লবণ কম হয়েছে, কোনটাতে বেশি হয়েছে। আবির আর তানভীর মিটিমিটি হাসছে। মোজাম্মেল খানের নজরে পড়তেই ফোঁস করে উঠলেন, এত হাসাহাসি করো না, তোমরা যাও, এতগুলো আইটেম রান্না করে নিয়ে আসো, তারপর দেখি কেমন হয়। তানভীর ঠোঁট বেঁকিয়ে বলল, আমরা সেজন্য হাসছি না, আপনি যে এই অবস্থায় বনুকে বিয়ে দেওয়ার কথা ভাবেন তার জন্য হাসছি। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এমন বাড়িতে মেয়ে বিয়ে দেবো যেখানে আমার মেয়েকে রাঁধুনি নয়, রাজরানী হয়ে থাকবে। তানভীর মাথা নিচু করে মনে মনে আওড়ালো, আর সেটা এই খান বাড়ি, এখানেই আমার বোন রাজরানী হয়ে থাকবে, অথচ আপনি বুঝতে পারছেন না। রাত 10টার পরে মেঘ আবার রান্না করতে গেছে। এবার আর কোনো রেসিপি চেষ্টা করেনি। সবার জন্য নুডলস রান্না করে মিম তানভীরকে রুমে দিয়ে কিছুটা আবিরের জন্য নিয়ে গেছে, আর বাকিটা বাসার সবার জন্য রেখে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ওয়ার্ড্রপে জামা কাপড় রাখছিল। ঘাড় ঘুরিয়ে মেঘের অন্ধকারাচ্ছন্ন চেহারা দেখে থমকে দাঁড়ালো। হতবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে?
মেঘ চিবুক নামিয়ে মৃদু স্বরে বলল, আমার রান্না ভালো হয়নি, হয়তো পেট ভরেনি, তাই নুডলস নিয়ে আসছি। আবির মৃদু হেসে বলল, বিষ নিহিত জেনেও প্রতিনিয়ত আমরা কত কি খাচ্ছি, সেখানে আপনার লবণ কম মশলা বেশি খাবার আর এমন কি? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি কিছুই ঠিক মতো করতে পারি না। আবির কোমল কণ্ঠে ডাকল, ম্যাম। মেঘ আস্তে করে বলল, হুম। আপনাকে আগেও বলেছি, আজ আবারও বলছি, রান্নার বিষয় নিয়ে ভুলেও মন খারাপ করবেন না। পৃথিবীতে কেউই পারফেক্ট হয় না। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যে দিয়েই সারা জীবন কাটতে হয়। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, আপনার জন্য দুটো শার্ট রেখেছিলাম, দেওয়া হয়নি আর। পুরাতন শার্ট নেবেন নাকি নতুন কিনে দেব? আবির ইস্ত্রি করা দুটো শার্ট বের করে মেঘের দিকে এগিয়ে দিল, একটা সাদা আর একটা কফি কালার। মেঘ শার্ট দুটো দেখে সহসা আবিরের দিকে তাকালো। আবিরের পরনীয় শুভ্র রঙের একটা শার্ট। মেঘ মনে মনে সাহস অর্জন করে হঠাৎ বলে ফেলল, পুরাতনই নিব, কিন্তু আমি এই সাদা শার্ট নিব না, আপনার পরনেরটা নিব। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আচ্ছা, ওই দুটো আপাতত নিয়ে যান, কালকে এটা ধুয়ে তারপর দিয়ে আসবো না। মেঘ শ্বাস ছেড়ে নিরেট কণ্ঠে বলল, শার্ট আমি ধুইতে পারবো, দিলে এখনই দিন, নয়তো লাগবে না। আবির সঙ্গে সঙ্গে শার্ট খুলে একটা টি শার্ট পরে সাদা শার্ট মেঘকে দিয়ে দিল। মেঘ তিনটা শার্ট নিয়ে যেতে যেতে বলল, নুডলসটা খেয়ে নিন। রুমে এসেই দরজা বন্ধ করে আবিরের পরনের সাদা শার্টটা মেঘ জামার উপর দিয়েই পড়েছে। শার্ট লম্বায় হাঁটুর কিছুটা উপর পর্যন্ত পৌঁছেছে, তবে সেসবে মেঘের মনোযোগ নেই। মেঘ চোখ বন্ধ করে আপন মনে আবিরের গায়ের গন্ধ উপলব্ধি করছে। কল্পনাতে আবিরকে নিয়ে শতাব্দী পেরিয়ে যাচ্ছে। অজানা অনুভূতি মেঘের মনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। মেঘ পুরো ঘরে ছোটাছুটি করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। লজ্জায় মেঘের নাক মুখ লাল হয়ে যাচ্ছে। বারবার হাত দিয়ে মুখ ঢাকছে, আবার আঙুল ফাঁকা করে নিজেকে দেখছে। অকস্মাৎ আবির ভাইয়ের মতো হাতা ফোল্ড করতে শুরু করলো। আবির মতো সুন্দর না হলেও মেঘ সেভাবে কোমরে হাত রেখে ফ্যাশন করছে। একটু পরপর শার্টের গন্ধ শুকছে। প্রায় 20 মিনিট পর মেঘ বিছানায় শুয়ে দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। দেখতে দেখতে মাসখানেক কেটে গেছে। এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে। অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে। সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়, ফিরতে ফিরতে প্রায় 10-11টা বেজে যায়। মেঘ প্রায় প্রতি রাতেই ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে। প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে কখনো ক্লান্ত হয় না মেয়েটা। আজ শুক্রবার, স্নিগ্ধ শীতল পরিবেশ। মেঘের ঘুম ভাঙে প্রায় 10টার দিকে। ফ্রেশ হয়ে আপন মনেই নিচে যাচ্ছিল, আচমকা সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো। তানভীর রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা ভ্রু মুচকে তানভীর রুমের দিকে তাকালো। 1 সেকেন্ড দেরি না করে তানভীর রুমের দরজা ঠেলে ভেতরে দেখল। মেঘকে দেখে তানভীর পড়া থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কিছু বলবি? মেঘ হা করে দুহাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি পড়তে বসেছো? তানভীর নম্র স্বরে বলল, সামনে পরীক্ষা। মেঘ বিস্ময় সমেত তানভীরকে দেখছে। বাসায় মেয়ে সংগঠিত ঘটনার পর থেকে বাবা ছেলের সম্পর্কে যেমন ফাটল ধরেছে, তেমনি ফাটল ধরেছে পড়াশোনার সাথেও। রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনাটা কেবল সার্টিফিকেটের জন্যই চালিয়ে গেছে। পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গণ্ডিও পার হয় না। এত বছর পর হঠাৎ তানভীরকে পড়তে বসতে দেখে মেঘের বিস্ময় যেন কমছেই না। এক ছুটে গেল হালিমা খানের কাছে। একে একে সবাইকে তানভীরের পড়ার কথা বলেছে। সেসব শুনে মিমার আদিও তানভীরকে এক নজর দেখে গেছে। মেঘ রুমে এসেই দেখে বন্যা কল দিচ্ছে। বন্যার কল রিসিভ করে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস কি হয়েছে? বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে? ভাইয়া পড়তে বসেছে। বন্যা ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এমন ভাই বলছিস, আমি তো মনে করছিলাম কাউকে মার্ডার করে ফেলছে। অবশ্য বলা যায় না, করতেও পারেন। মেঘের হাস্যোজ্জ্বল চেহারায় মুহূর্তেই বেদনার ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। উজ্জ্বল ধৃষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল, সরি, আমার ভাইয়ের ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম, তারপরও মুখ ফসকে বেরিয়ে গেছে। কিছু মনে করিস না প্লিজ। বন্যা ভাব নিয়ে বলল, অনেক রাগ দেখানো হয়েছে, থাক বেবি, আর রাগ করতে হবে না। আর আমিও সরি, আসলে এভাবে তোর কলিজার টুকরো ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি। মেঘ মৃদু হেসে বলল, বাদ দে এসব কথা, এখন তুই বল, কেন কল দিয়েছিলি? শুনলাম মিনহাজের পা ভেঙে গেছে। বন্যা কথা শেষ করার আগেই মেঘ ফোঁস করে উঠে রাগী স্বরে বলল, তুই কি বলতে যাচ্ছিস, আমার ভাই ওর পা ভেঙে ফেলছে? বন্যা রাজভারী কণ্ঠে বলল, আমি এ কথা বলবো কেন? বুঝলাম ভাইকে খুব ভালোবাসিস, তাই বলে আমার কথা শেষ করার আগেই চিৎকার দিয়ে উঠবি? ঠিক আছে বল। ফুটবল খেলতে গিয়ে কীভাবে যেন পা ভেঙে গেছে, এখন হাসপাতালে ভর্তি আছে। মিষ্টিরা সবাই দেখতে যেতে চাচ্ছে, তুই তাদের নাম্বার ব্লক করে রাখছিস, তাই আমাকে বারবার কল দিচ্ছে। তুই কি যাবি?
মেঘ ধীর কণ্ঠে বলল, আজ শুক্রবার, আব্বু বড় আব্বু সবাই বাসায়, দেখি যেতে দেন কি না। আচ্ছা, আমাকে জানাইস। ঠিক আছে। মেঘ নিচে আসতেই আব্বুর সাথে দেখা। মেঘ ভয়ে ভয়ে বলল, আব্বু, আমার একটা ফ্রেন্ড পায়ে ব্যথা পেয়েছে, সবাই দেখতে যাবে, আমিও যাই? মোজাম্মেল খান মেয়ের দিকে তাকিয়ে মলিন হেসে বললেন, ঠিক আছে, যাও, তানভীরকে নিয়ে যেতে বলো। ভাইয়া পড়তেছে। মোজাম্মেল খান আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে বললেন, কি, তোমার ভাই পড়তে বসেছে? মেঘ নিঃশব্দে হেসে বলল, হ্যাঁ, অনেকক্ষণ যাবৎ পড়তেছে। হঠাৎ পড়তে বসার কারণ কি? জানি না, ভাইকে ডাকবো? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, না থাক, পড়তে যেহেতু বসেছে পড়ুক, তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে। আবিরের নাম শুনে মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, না, আমি একাই যেতে পারবো। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাজকে দেখতে চাচ্ছি, তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে। মোজাম্মেল খান হালকা ধমকের স্বরে বললেন, একা যেতে হবে না, আবিরকে নিয়ে যাও। আবির ভাই ঘুমাচ্ছেন। এত বেলা হয়ে গেছে এখনও ঘুমাচ্ছে? আবিরের ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো, আর আবির রাজি না হলে আমি নিয়ে যাব। মেঘ বিড়বিড় করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো। বুক ফুলিয়ে শ্বাস টেনে ফোঁস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকলো। আবিরের মায়াময় কুমন্ত চেহারায় কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে ডাকলো, আবির ভাই। আবির ঘুমের মধ্যেই জবাব দিল, হুম। মেঘ খানিক থেমে মৃদুস্বরে আবারও ডাকলো, আবির ভাই। আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখেই মুচকি হাসলো। আবিরের সদ্য ভাঙা স্বপ্নটা আবারও চোখের সামনে ভেসে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, জি ম্যাম, বলুন। মিনহাসের কথা শুনে কি না কি করে বসবে, সেসব ভেবেই ভয়ে মেঘের বুক কাঁপছে। তবুও সাহস নিয়ে বলল, আপু বলছেন আমাকে নিয়ে একটু বাইরে যেতে। আবির শোয়া থেকে এক লাফে বসে উত্তেজিত কণ্ঠে বলল, চাচ্ছু বলেছে? জি। কোথায়? মিনহাজ পায়ে ব্যথা পেয়েছে, দেখতে যাব। আবির ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, পায়ে ব্যথা কিভাবে পেয়েছে? ফুটবল খেলতে গিয়ে। আপনি যাবেন? যাব না কেন, চাচ্ছু বলেছেন যেতে তো হবেই। আবির রেডি হয়ে নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। মোজাম্মেল খান শান্ত স্বরে বললেন, যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যাও। জি আচ্ছা। আর হ্যাঁ, নাস্তা করে বের হও। আবির বলতে নিল পরে খাবো, কিন্তু বলতে পারল না। মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে। রাস্তা থেকে ফল আর কিছু খাবার নিয়ে মিনহাজকে দেখতে গেল। আবিরকে দেখে মিনহাজ শুয়া থেকে উঠতে নিল। আবির তাকে থামিয়ে ধীর কণ্ঠে বলল, এত চাপ নিও না, শুয়ে থাকো। বন্যা মিশ্রও পাশে দাঁড়ানো। আবির মিনহাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। তামিমও তাদের সঙ্গ দিচ্ছে। কিন্তু মেঘের বিষয়টা একদম ভালো লাগছে না। মেঘ এখনও পর্যন্ত আবিরকে যতটা চিনেছে, আবির মোটেই এরকম নয়। মিনহাজের সাথে আবিরের কথোপকথন শুনে মনেই হচ্ছে না যে দুদিন আগে তাদের ভেতরে এত বিদ্বেষ ছিল। মেঘ বন্যার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আবির ভাই হঠাৎ মিনহাজের প্রতি এত উদার হলো কেন বলতো? রাস্তায় এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা তো অবস্থা করছিল, আর এখন এত বড় ঘটনার পরও উনি এত স্বাভাবিক কেন? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়া কি আমার নাকি তোর? আমি কিভাবে জানবো? আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে। মেঘরা বেশ কিছু সময় কথাবার্তা বলল। এর মধ্যে মিনহাজের বাড়ি থেকে মানুষ আসছে। এ অবস্থায় হোস্টেলে থাকতে কষ্ট হয়ে যাবে, তাই কিছুদিনের জন্য ওকে বাড়ি নিয়ে যাবে। মিনহাজকে বিদায় দিয়ে মেঘ বন্যারা বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করলো। আবিরকে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আবির চলে আসছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলেন? একটু কাজ ছিল। একটা কথা বলবো? হুম। আপনার এত পরিবর্তনের কারণ কি? আবির ভ্রু কুঁটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কিসের পরিবর্তন? আপনি তো আগে এমন ছিলেন না, তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন? আবির মলিন হেসে বলল, আপনার ভালোর জন্য। আমার ভালো মানে? আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, সময় হলে বুঝবেন। মেঘ শঙ্কায় আর কিছুই বলতে পারল না। চুপচাপ দুজনেই বাসায় ফিরেছে। 3 দিন কেটে গেছে। তানভীর গতকালই বন্ধুর সাথে ট্যুরে গেছে, ফিরতে আরও 1-2 দিন লাগবে। আজ মিমের স্কুলে প্রোগ্রাম, তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামে মেঘের ফোনটা নেওয়ার জন্য। মেঘও তেমন আপত্তি করেনি, মিমকে ফোন দিয়ে দিয়েছে। বিকেল থেকে মেঘ ঘুমিয়েছিল। হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছে। মেঘ ঘুমের মধ্যেই কোনো রকমে বলল, ডাকছো কেন আম্মু? তোকে দেখতে মানুষ আসছে, তাড়াতাড়ি ওঠ। সেকেন্ডের মধ্যে মেঘের ঘুমো ধাও। তড়িৎ বেগে উঠে বসে চেঁচিয়ে উঠল, কি? আকলিমা খান চাপা স্বরে বললেন,
আস্তে কথা বল, নিচে লোকজন বসে আছেন। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচালো, আমি কোথাও যাব না। মেঘ আশপাশে ফোন খুঁজতে নিলে হঠাৎ মনে পড়ছে মিমের ফোন নিয়ে যাওয়ার কথা। হুট করে ঘটা ঘটনাগুলো মেঘের মস্তিষ্ক অকেজো করে তুলেছে। কী করবে তার দিশা পাচ্ছে না। আজ বাসায় তানভীর, মিম কেউ নেই। কে বাঁচাবে মেঘকে? কীভাবে যাবে পাত্রপক্ষের সামনে? আবির ব্যতীত কাউকেই পাত্র হিসেবে দেখতেই চায় না মেঘ। যেভাবেই হোক আবিরকে জানাতে হবে। মেঘ হুট করে বিছানা থেকে নেমেই দরজার দিকে ছুটল। আম্মু বা কাকিয়ার কারো নাম্বার থেকে কল দিয়ে হলেও আবিরকে জানাতে হবে। দরজা পর্যন্ত যেতেই মোজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের পা যুগল থেমে গেছে। হালিমা খান আর আকলিমা খান দুজনেই হতবাক হয়ে চেয়ে আছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, চুপচাপ রেডি হয়ে নিচে আসো, ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না। মোজাম্মেল খান আবারও নিচে চলে গেছেন। মেঘকে দেখতে ছেলে, ছেলের বাবা আর ছেলের মা আসছে। ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেখতে শুনতে খুবই ভালো। মোজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধের কথা বলেছেন। বাবা মায়ের একমাত্র ছেলে, উত্তরাতে নিজস্ব বাসা আছে, এলাকায় বেশ নামডাকও আছে। ওনাদের একটাই ইচ্ছে, মেয়েকে হতে হবে সুন্দরী, যাতে ছেলের সঙ্গে মানায়। বাড়িতে কোনো কাজ করতে হবে না, যখন যা ইচ্ছে করতে পারবে। এসব শুনেই মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন। মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায়ও নিয়ে আসছেন। মোজাম্মেল খান ছেলের বাসায় থাকতেই আলী আহমদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলছেন। মালিয়া খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করছেন। উপরে হালিমা খান আর আকলিমা খান মেঘকে শাড়ি পরার জন্য জোরাজুরি করছেন। মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে, তোমরা আমার সাথে এমন আচরণ কেন করছো? তোমরা কি চাও আমি মরে যাই? হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন, আশেপাশে কথা একদম বলবি না। ছেলে দেখা বিষয় আমি কিছু জানি না। তোর আব্বু হুট করে তাদের বাসায় নিয়ে হাজির হয়েছে। এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। মারে, আমার কথা মান একটু। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করব না আম্মু। আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন, ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না। তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি, ঠিক আছে? মেঘ আবারও বলল, আব্বুর তো এখনো কোনো ছেলেকেই আমার পছন্দ হবে না। আমি বিয়ে করব না। মোজাম্মেল খান নিচ থেকে উচ্চস্বরে ডাকলেন, কি হলো? তোমাদের আর কতক্ষণ লাগবে? হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুখ মুছে মেঘকে সাহাতে শুরু করেছেন। মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আবির মেঘের জীবনের একমাত্র স্বপ্নপুরুষ। আবির ব্যতীত এই ১.৫ বছরে কাউকে নিয়ে সে ১ সেকেন্ডের জন্য ভাবেনি। অথচ আজ সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেঘকে এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে, আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না। অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। কান্না গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাঁচতে কাঁচতে চোখ লাল হয়ে গেছে, তবুও কান্না থামছেই না। ২০ মিনিট পর মোজাম্মেল খান আবার উপরে আসছেন। ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ। আলী আহমদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন। মালিয়া খানও নিজের রুমেই বসা। মেঘকে অনেক জোরাজুরি করেও শাড়ি পরতে পারেনি, তাই সবুজ রঙের একটা থ্রিপিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। আকলিমা খানও সেটাই করেছেন। মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখেই কপাল কুটালো। ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল, কি শুরু করেছো তুমি? আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখবো? মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে। আমি তাই করেছি। এখন দেখি কে আটকায়। মেঘ মনে মনে আওড়ালো, আমার আবির ভাই আসলে এক মুহূর্তেই সব কিছু ছাড়কার করে দিবে। তারপর বুঝবা কে আটকায়। অকস্মাৎ নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে। আবিরের কণ্ঠ কানে বাজতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো। সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে। দু চোখ চিকচিক করছে। আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে। মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার পেছন পেছন হালিমা খান ও আকলিমা খানও ছুটলেন। মেঘের দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে, কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি ফুটেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি আমার অভয়, আপনিই আমার প্রণয়। তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুসঙ্গে ডুবে যেতে চাই। মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে ব্যালকনি থেকে নিচে তাকাতেই চোখে পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে চিৎকার করে বলছে, আর কোনোদিন যদি এই বাসার চৌকাঠ পার করার চেষ্টা করেন, তাহলে জীবন নিয়ে ফিরে যেতে পারবেন না। পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে। মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বললেন, সমস্যাটা কি তোমার? আমার কোনো সমস্যা নেই। তুমি বিয়ে করবে না বলে কি এই বাড়ির কারো বিয়ে হবে না? আবির উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, না, হবে না। আগামী ৬ মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না। তোমার কথায় শেষ কথা? আবির রাগান্বিত কণ্ঠে পুনরায় বলল, হ্যাঁ, এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মোজাম্মেল খান রাগে ফোঁসফোঁস করছেন। অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে।
মালিয়া খান, আকলিমা খান আর হালিমা খান তিনজনেই আবিরকে থামানোর চেষ্টা করছেন। আজ আবিরকে থামানো সম্ভব না। মোজাম্মেল খানও রাগের চোটে যা তা বলছে। আবিরও প্রত্যুত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করেই চলেছে। আবির রাগে সবার পাশ কাটিয়ে উপরে যেতে যেতে বিড়বিড় করে বলল, এরপর পাত্রী দেখার নাম করে কেউ বাসায় আসলে চৌকাঠ পার হওয়ার আগেই 2 পা ভেঙে দিব। অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগোতেই মেঘের সঙ্গে দেখা। ডাগর ডাগর 2 চোখে গাঢ় কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে। মেঘ ঝলঝল নয়নে তাকিয়ে আছে। এমন সময় আলী আহমদ খান নিজের রুম থেকে বের হয়েছেন। মোজাম্মেল খান তখনও নিজের মতো বকবক করেই যাচ্ছেন। আবির দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের 2 চোখের কাজল লেপটে দিয়েছে। সাথে সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে মেঘের ঠোঁটে ঘষা দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, নিচে তোর শ্বশুর অপেক্ষা করছে, যা নিজের রূপটা দেখিয়ে আয়। আবির ফোঁস ফোঁস করে নিজের রুমে চলে গেছে। মেঘ ঘাড় ঘুরিয়ে কতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল। নিচ থেকে আলী আহমদ খানের ধমকের শব্দে মেঘ লাফ দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে গেল। লেপটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখে মেঘ মুচকি হেসে বলল, আবির ভাই, আপনি বড্ড হিংসুটে। তবে এই হিংসুটে মানুষটাকে আমি ভালোবাসি। নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। মেঘ ভয়ে গুটিসুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে। 2-1 বার উঠে দরজা পর্যন্ত গিয়েও ফিরে এসেছে। আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস, আবির একাই সব কিছু সামলে নিতে পারবে। কিন্তু আজ আর তা হলো না। 2 ভাইয়ের পীড়নে আবির আটকে গেল। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের জন্য কি এলাকায় মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আবির শার্টের বোতাম লাগাতে লাগাতে লেশিনভাবে জবাব দিল, মান সম্মান যাওয়ার মতো তো কাজ না করলেই হয়। আলী আহমদ খান আবারও চেঁচালেন, আমরা কি করব কি না করব তা কি তোমাদেরকে বলে করতে হবে? আবির নিশ্চুপ দাঁড়িয়ে। মোজাম্মেল খান 2 হাতে মাথা চেপে ধরে বসে আছেন। আলী আহমদ খান আবারও বলতে শুরু করলেন, শুধু হাতে পায়ে বড়ই হয়েছ, কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা শেখনি। এই মানুষগুলো যখন বাইরে আমার উপর আঙুল তুলবে তখন কি জবাব দিব আমি? আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কীভাবে হতে পারে? তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য নও। তোমাদের উপর ভরসা করলে একদিনেই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, আব্বু প্লিজ মাথা ঠান্ডা করুন, আপনি অসুস্থ। আমার অসুস্থতা নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার আচরণই সব কিছু বুঝিয়ে দিয়েছে। আবির ভেতরের ক্রোধ কোনোভাবেই আটকাতে পারছে না। রাগী স্বরে বলল, ঠিক আছে, আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা, সেই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি। আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আলী আহমদ খান পেছন থেকে আবারও হুঙ্কার দিয়ে উঠলেন, এটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়িতে কোনো গুন্ডা বদমাশের জায়গা নেই। আবির কথাটা শুনেও ফিরে তাকায়নি। বাড়ির 3 কর্তি এক কোনায় চুপ করে দাঁড়িয়ে আছেন। আলী আহমদ খান আর মোজাম্মেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে। আবির বেরিয়ে গেলেও 2 ভাই এখনও থামতে পারছে না। বুকের ভেতরের ক্রোধ থেমে থাকার নয়। কোনো ব্যক্তি আলী আহমদ খানের যতই প্রিয় হোক না কেন, খান বাড়ির মান সম্মানে আঘাত করলে আলী আহমদ খান তাকে কখনোই ছেড়ে দেবেন না। হোক সেটা আবির কিংবা 28 বছর পূর্বে আবিরের ফুপ্পি। প্রিয়র চেয়েও প্রিয় মানুষকেও ক্ষণিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম। ঘণ্টাখানেকের মধ্যে খান বাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে। যে যার রুমে চলে গেছেন। আলী আহমদ খান প্রেশারের ঔষধ খেয়ে শুয়ে পড়েছেন। মালিয়া খান ওনার পাশে বসে আস্তে করে বললেন, ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি। আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি। আবির তানভীর দুজনেই মেঘকে অনেক বেশি আদর করে, তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না। এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখেই যাচ্ছে, ওদের কী দোষ? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, ছেলেকে কল দিয়ে বাসা আসতে বলো। মালিয়া খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল, কিন্তু আবিরের ফোন বন্ধ। টানা 2-3 বার কল দেওয়ার পরও বন্ধ পেয়ে মালিয়া খান ভয় সিটিয়ে পড়েছেন। ততক্ষণে আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন। মালিয়া খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন। মোজাম্মেল খান রুমেই বসা। ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাবি? ভাইজানের কিছু হয়েছে? না, আবিরের ফোন বন্ধ, কল দিয়ে পাচ্ছি না। মোজাম্মেল খান নিজের ফোন থেকেও একবার চেষ্টা করলেন। বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, রাগ করে বেরিয়েছে, তাই হয়তো ফোন বন্ধ, খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে, আপনি রেস্ট নিন। হালিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন, কিন্তু মালিয়া খানের আতঙ্ক কমছেই না। তানভীরকে কল দিয়ে বলেছে। তানভীর ওখান থেকেই পরিচিত সবার সাথে যোগাযোগ করছে, কিন্তু আবিরের সাথে কারো কথা হয়নি। রাকিবকে কল দেওয়ার পর রাকিব করল, আবির যাওয়ার সময় আমাকে বলেছে প্রয়োজনে আজই আব্বু চাচুকে সব বলে দেব, তবু এত প্যারা নিতে পারবো না। তানভীর বাসার ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছে। সব জায়গায় খোঁজখবর নিতে বলেছে। এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিশ নেই। ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে।
বাসায় এসে এসব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছেন। মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে। মেঘের রুমের দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছে। মেঘের চোখ আর ঠোঁট এখনও আগের মতোই আছে। মিম ভ্রু কুঁচকে বলল, তোমার এই অবস্থা কেন? মেঘ আয়নায় নিজের মুখটা দেখে মুচকি হেসে বলল, এমনি। মিম মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, তুমি হাসছো? ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তা কি তুমি জানো? এমনকি ভাইয়ার ফোনও নাকি বন্ধ। মেঘ আঁতকে উঠে বলল, কি? মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারে ডায়াল করলো। সত্যি সত্যি নাম্বার বন্ধ। ইন্টারনেটে সব ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে, কিন্তু আবির কোথাও নেই। মেঘের চোখ মুখ মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে। মেঘের এখন নিজের উপর খুব রাগ হচ্ছে। না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারত। অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারত। মিম শীতল কণ্ঠে বলল, আজ তোমার ফোনটা নেওয়া একেবারেই উচিত হয়নি। সরি আপু। মেঘ মৃদু হেসে বলল, তোর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালে। তুই রুমে যা। মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়ে যাচ্ছে। ফুফি, জান্নাত আপু, আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে, কিন্তু কেউ কিছু জানে না। মেঘ নিচে নামতে পারছে না, কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকেই দায়ী করছে। মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই মেঘ একে একে সব বর্ণনা করেছে। বন্যা শান্ত স্বরে বলল, আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর, দেখ উনি আসেন কি না। ফোন বন্ধ জেনেও মেঘ একের পর এক কল দিয়ে যাচ্ছে। রাত 9টার দিকে তানভীর মেঘকে কল দিল। মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করল, ভাইয়া, আবির ভাইয়া কোথায়? তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আমি খোঁজ নিচ্ছি, যোগাযোগ হলে জানাবো। তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো, তুই মন খারাপ করে থাকিস না। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্যই তোমাদের এত ঝামেলা। আমি যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, পাগলামি করিস না বনু, একটু বোঝার চেষ্টা কর। মেঘ কল কেটে দিয়েছে। রাতে কারো খাওয়া দাওয়া নেই। যে যার মতো আবিরকে কল দিচ্ছে। পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করেছে, কিন্তু কেউ কিছুই জানে না। বন্যা রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে। 2 দিন কেটে গেছে। আবির এখনও বাসায় ফেরেনি। 2 দিন ধরে কোনো অফিসেও যাচ্ছে না। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান নিজেদের মতো খোঁজখবর নিয়ে যাচ্ছেন, কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছেন না। আজ বিকেলে বন্যা মেঘদের বাসায় আসছে। মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেল। মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসেছিল। বন্যা বন্যা মৃদু স্বরে ডাকল, মেঘ। মেঘ বন্যাকে দেখেই বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনে এত কষ্ট কেন? বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কষ্ট সবার জীবনেই থাকে। কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে, আবার কেউ পারে না। মন খারাপ করিস না। দোয়া করি আবির ভাইয়া যেন তাড়াতাড়ি ফিরে আসেন। মেঘকে বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়ে গেছে। 2 বান্ধবী পাশাপাশি বসা। বন্যা হঠাৎ ধীর কণ্ঠে বলল, একদিক থেকে তুই খুব ভাগ্যবতী। কোন দিকে? এই যে আবির ভাইয়ার প্রেয়সী হিসেবে। দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক, তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন। এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। সেই ভাগ্যটাকে তো কোনোভাবেই ধরে রাখতে পারছি না, আর নিজেকে শক্তও রাখতে পারছি না। তুই কিভাবে এত শক্ত থাকিস? বন্যা মলিন হেসে বলল, শক্ত থাকি না, তবে শক্ত থাকার চেষ্টা করি। কিভাবে? তুই না একদিন বলেছিলি, মানুষ নিরন্তর সুখের নীড় খোঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে। সত্যি বলতে এটাই বাস্তবতা। জীবনে চলার পথে প্রতিটা মানুষই মানসিক শান্তি খোঁজে, যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারবে। কিন্তু সেই সুখের স্থান সবার ভাগ্যে জোটে না। তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয়। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, তোর আবার কি হয়েছে যে তোকে অভিনয় করতে হয়? বন্যা মলিন হেসে বলল, তেমন কিছু না, বাদ দে। মেঘ ভারী কণ্ঠে বলল, আমি বাদ দিব না, তোকে আজ বলতেই হবে। আমি প্রায়ই খেয়াল করি তুই মাঝে মাঝে মন মারা হয়ে থাকিস, জিজ্ঞেস করলে ইগনোর করিস। আজকে তোকে বলতেই হবে। জানি কথাগুলো শুনলে তোর কষ্ট লাগছে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি। মেঘ ভ্রু কুঁচকে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে তোর? বন্যা ঢোক গিলে উষ্ণ স্বরে বলতে শুরু করল, আমাদের এসএসসি পরীক্ষার দিন অনেক দিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না। তখন হাতে ফোনও ছিল না। ওই সময় আমি মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওখানে এক মামাতো ভাইয়ের সাথে মোটামুটি ভালো মিল হয়েছিল। ভাইয়া তখন রাবিতে পড়তো, ছুটিতে বাড়ি আসছিল। আর যেহেতু ভাইয়াদের বাসাতেই আমরা বেড়াতে গিয়েছিলাম, সেই সুবাদে দুষ্টামি ফাজলামো করতাম। একদিন আম্মু, মামা, মামি কথা বলছিল। কথার মাঝখানে আমাদের দুজনের কথা ওঠে, আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায়। তখন আমি আর ভাইয়া দুজনেই রুমে উপস্থিত। আমি ফাজলামো করলেও সেটা ভাই হিসেবে করতাম, কিন্তু আম্মুদের আলোচনায় তা সম্পূর্ণ বদলে গেছে। ভাইয়ার সাথে আমার ওই রকম কিছু নেই এটা আম্মুকে বলার পর আম্মু বলছে, এই বিয়ের আলোচনা আরও 1 বছর আগেই হয়েছিল,
যেটা এতদিনে প্রকাশ পেয়েছে। মূল কথা, তারা দেখতে চেয়েছিল আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন হয়। এসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গেছিলাম। বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে সব কিছু খুলে বলি। ভাইয়া সাহায্য করার বদলে আমায় প্রপোজ করে বসেন। তখন রাগ করে মামা বাড়ি থেকে চলে আসি। এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নম্বরে কল দিত। যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েছিল, তাই আম্মু আমাকে ফোন দিতেন। আমি না চাইতেও ওনার সাথে কথা বলতাম। ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষের সাথে জড়াতে শুরু করি। আমার যেহেতু আলাদা ফোন ছিল না, ওইভাবে কথাও হতো না। একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি, যা দেখে আমি রীতিমতো টাসকে খেয়েছিলাম। ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি। ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে। তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট করা, যার সবগুলোতেই রোমান্টিক ক্যাপশন দেওয়া। আমি সেসব সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি। এক পর্যায়ে উনি স্বীকার করেন যে সেই মেয়ে তার গার্লফ্রেন্ড, শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমন কাজটা করেছে। তাছাড়া উনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করেন, আরও কত কী। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও বলল, সেদিনের পর একটা কথাই মাথায় ঢুকেছে, জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো। মানুষটা নিষ্ঠুর হোক কিংবা পাষাণ হোক, তবুও একান্ত আমার হোক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে তাড়াতাড়ি।